আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের লাস্ট ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে। এতদিন আমরা যে 3টা ক্লাস করেছি, 3টা যে টপিকগুলো আমরা পড়েছি তার উপর ভিত্তি করে আজকে ওগুলার প্র্যাকটিক্যালগুলো দেখে নেব। চলো শুরু করি। প্রথমে যেটা আসতেছি সেটা হচ্ছে ডিফাইন ভেরিয়েবলস অ্যান্ড অ্যাসাইন ভ্যালুস, মানে ভেরিয়েবল আর অপারেটর নিয়ে যেটা পড়ছিলাম আমরা, সেটা নিয়ে প্র্যাকটিক্যাল একটা দেখতেছি। এখানে দুইটা ভেরিয়েবল নিছি আমরা, একটা হচ্ছে নাম1, একটা হচ্ছে নাম2। তো এখানে নাম1 নাম2 আমরা ফ্লোট আকারে নিব, মানে ফ্লোট বলতে দশমিক আকারে। আমরা যদি এখানে ইন্টিজার লিখতাম তাহলে পূর্ণ সংখ্যা আকারে নিত। এখন ফ্লোট আকারে নিতে আমরা তাহলে দশমিক আকারে যে কোনো সংখ্যা নিতে পারি। 3.5 ধরেন, 5.5 ধরেন, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তো এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দুইটা নাম্বার আমরা গ্রহণ করব এটার মাধ্যমে। এখন পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন, মানে অপারেটরের কাজগুলা। অপারেটর আমরা কী বলছিলাম, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আরও অপারেটর আছে। এখানে বেসিক অপারেটর হচ্ছে তো এগুলা, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে আমরা যে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, অ্যাসাইন করছিলাম যে ভেরিয়েবল দুইটা, নাম1 নাম2, এই দুইটা ভেরিয়েবল ভিত্তি করে এখানে এগুলা যোগের কাজ করতেছে, বিয়োগের কাজ করতেছে, তারপর গুণের কাজ করতেছে, আর ভাগের কাজ করতেছে। এবং ভাগের ক্ষেত্রে দেখতে হবে, আমরা তো জিরোকে ভাগ করা যায় না, জিরো অসংজ্ঞায়িত সংখ্যা। তো যদি আমি কোনো এক নাম1 যদি আমি জিরো দিয়ে দিই, মানে না, নাম2 যদি আমি জিরো দিয়ে দিই, মানে জিরো দিয়ে তো কোনো সংখ্যা ভাগ করা যায় না। তো আমি যদি ধরি 1/0, এটা অসংজ্ঞায়িত। তো এখানে এটা হচ্ছে নাম1 আর এটা হচ্ছে নাম2। তো নাম2টা এখন আমরা কি করব, যদি নাম2 ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে আনডিফাইন্ড ডিভিশন বাই 0 এই কথাটা আসবে। মানে ইজ নট ইকুয়াল টু 0 হবে, এটা হচ্ছে শর্ত। মানে এই কাজটা তখনই ঘটবে যদি নাম2টা 0 না হয়। মানে নাম2 যদি 0 না হয় তাহলে এই কাজটা ঘটবে, মানে ভাগের কাজটা ঘটবে। যদি এলস, এখানে আবার ইফ এলসের রুলও ঢুকে গেছে, মানে স্টেটমেন্টের রুল, ইফ স্টেটমেন্ট। ইফ যদি এটা হয় তাহলে এই কাজটা ঘটবে, আর যদি এলস হয়, মানে যদি 0 হয়ে যায়, নাম2টা 0 হয়ে যায়, তাহলে এই লেখাটা আমার আসবে, মানে আনডিফাইন্ড ডিভিশন বাই 0। হ্যাঁ, অসংজ্ঞায়িত হলে এটা এই মেসেজটা দেখাবে আমাকে। এখন এগুলো যখন এখন আমি যখন আউটপুট আকারে প্রিন্ট করব, তখন কি আসবে, প্রিন্ট এফ সাম অফ নাম1 অ্যান্ড নাম2 ইজ। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে দুইটা লিখছি, আমরা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের আকার কারণ হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি এগুলো এখানে বসে যাবে। ধরেন আমি নাম1 দিলাম 5, তাহলে এখানে 5 আছে, 5 লেখাটা উঠবে। এখানে আমি লিখলাম 10 নাম2টা, তাহলে এখানে 10 লেখাটা উঠবে। এই কারণে দ্য সাম অফ 5 অ্যান্ড 10 ইজ এডিশন। এখন এডিশন এটা কি, এডিশন হচ্ছে এখানে আমি যে এডিশন ভেরিয়েবলটা নিয়েছিলাম, এখানে এডিশন এই ভেরিয়েবলটা এখানে বসে গেছে। মানে এটা কাজ করে যখন 5 আর 10 যোগ করলে কত, 15টা এখানে বসবে। এভাবে এরকম করে বিয়োগের কাজটাও সেম এরকম করবে, গুণের কাজটাও সেম, ডিভিশনের কাজটাও সেম। তো এখন এটা যদি রান করি, আমরা রান করলে দেখা যাবে, রান দেখাচ্ছি, এই তো দেখাচ্ছে। এখানে বলতেছি কি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার আমি 5 দিলাম। তো 5 দেওয়ার পর এন্টার করলাম, তা বলছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নম্বরটা বলেন। তাহলে আমি সেকেন্ড নম্বরটা দিলাম 10। এখন আমি যদি এন্টার দিই, আমাকে ওই যে এগুলো কাজ ঘটছে, সাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আসি গেছে। এই তো 5 এই বলছিলাম, এখানে নাম1 আর নাম2র বদলে আমার 5 আর 10টা বসে গেছে। 5 আর 10 ইজ 15। তারপর ডিফারেন্স হচ্ছে 5 থেকে 10 গেলে -5। তাও 5 আর 10-এর গুণফল হচ্ছে 50, আর 5 আর 10-এর ভাগফল হচ্ছে 0.5। এখন এইটার বদলে আমি যদি এখন নাম1টা যদি ধরেন 5 দিলাম, কোথায় না, এখানে নাম1টা আমি যদি 5 দিই আর নাম2 যদি আমি 0 দিই, যেটা অসংজ্ঞায়িত হবে ভাগের ক্ষেত্রে, এন্টার দিই, যোগ, বিয়োগ, গুণ, ভাগ কোনো সমস্যা হবে না। যোগের ক্ষেত্রে কী হবে, 5-এর সাথে 0 যোগ করলে 5, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 5-এর সাথে 0 গুণ করলে 0। কিন্তু ভাগের ক্ষেত্রে কী বলছে দেখেন, 5 ইজ ডিভাইড বাই 0 ইজ আনডিফাইন্ড ডিভিশন বাই 0, ওই মেসেজটা
এই মেসেজ যেটা এখানে বলছিলাম আনডিফাইন্ড ডিভিশন বাই 0, এই মেসেজটা শো করবে। যেহেতু নাম টু ইজ ইকুয়াল টু আমি কি 0 হয়ে গেছে, এই কারণে। এটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অপারেটরের কাজ। এটা হচ্ছে প্রথম প্র্যাকটিক্যাল, মানে থিওরির যে পড়াগুলো পড়াইছিলাম এটা প্রথম প্র্যাকটিক্যাল। এবার আসি দ্বিতীয়টা হচ্ছে যে ব্রাঞ্চিং। আমরা পড়ছিলাম কতগুলো সত্য ব্রাঞ্চিংয়ের অর্থ হচ্ছে। তো একদম ইজি একটা জিনিস, কোনো সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ নাকি 0, এটা আমরা বের করব এই ব্রাঞ্চিংয়ের মাধ্যমে। কিভাবে? আবার আগের মতো একটা নম্বর ভেরিয়েবল নিয়েছিলাম, মানে এন্টারের নম্বর, মানে আমি একটা নম্বর দিব, সেই নম্বরটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি 0 সেটা আমাকে বলে দিবে। কিভাবে? কিছু সত্যের মাধ্যমে। প্রথম সত্য হচ্ছে ইফ এই নম্বরটা যেটা আমি ভেরিয়েবল নিয়েছি, নম্বরটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হওয়া মানে পজিটিভ বোঝাচ্ছে, তাহলে আমাকে মেসেজ কি দেখাবে? প্রিন্ট দ্য নম্বর। আবার এখানে যে নম্বরটা বলছি সেটা হচ্ছে আমার যে নেওয়া নম্বরটা, সেই নম্বরটা এখানে প্রিন্ট হয়ে যাবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটাকে আমি কল করতেছি, এই ভেরিয়েবলটাকে আমি কল করতেছি। পুরাতন ভার্সনে অনেক ঝামেলা ছিল। পুরাতন ভার্সনে কী করতে হইতো? এইরকম দ্য নাম্বার লেখার পর এখানে প্লাস একটা সাইন দিতে হইতো, তারপর এখানে ডাবল কোটেশন দিয়ে আবার প্লাস একটা সাইন দিতে হইতো, তারপর মানে এটা শো করতে পারতো। কিন্তু বর্তমান ভার্সন কী হলো, বর্তমান আরও ফ্লেক্সিবল করার জন্য পাইথনের কী করছে, এরকম করে দিছে। আমার কোনো যোগও করতে হচ্ছে না, কোনো কোটেশনও দিতে হচ্ছে না, ডাইরেক্ট দ্য নাম্বার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ভেরিয়েবলটা বসে দিচ্ছি আর ইজ পজিটিভ। মানে একেবারে সহজ হয়ে গেছে না, কোনো কোটেশন দিতে হচ্ছে না, কোনো যোগ চিহ্ন দিতে হচ্ছে না, একেবারে ইজিলি লিখে ফেলতেছি আমি। এটা হচ্ছে বর্তমান ভাষা। এটা নিচ্ছে, হ্যাঁ এখানে লিখতে হবে না, হ্যাঁ দিতে হবে না। কোনগুলা? এইগুলোর মধ্যে ওগুলোতে কি টাইপ করতে হবে নাম্বারটা টাইপ করতে হবে না, এই ভেরিয়েবল নামটাই শুধু টাইপ করতে হবে। আচ্ছা, আমি যে এখানে বলছি এন্টার এ নাম্বার, আমি এখানে যদি 5 এন্টার করি, এটা এই নাম্বারের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে না, ওই 5 ভ্যালুটা এটার মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, তার কারণে এখানে এটা শো করবে, 5টা শো করবে এখানে, কারণ এটা হচ্ছে এই ভ্যারিয়েবল কল করছি আমি, এটা হচ্ছে কল করা। তো এখানে বলছে কি 0 থেকে বড় হইলে পজিটিভ হবে, 0 থেকে ছোটো হইলে নেগেটিভ হবে, এগুলো সত্য। ব্রাঞ্চিংয়ে আমরা যেগুলো পড়ছিলাম সত্য, ইফ, এলিফ স্টেটমেন্ট কি পড়ছিলাম? আপনি তো মনে হয় ক্লাস দেখেন নাই। এলিফ স্টেটমেন্ট হচ্ছে যে প্রথম সত্যটা কাজ না করলে নতুন আরেকটা সত্য দেওয়া। এলসিফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলিফ, মানে এই সত্যটা যদি আমার কাজ না করে আমি তাহলে নতুন আরেকটা সত্য দিলাম লেস দেন 0, তাহলে কি দেখাবে? নেগেটিভ দেখাবে। আর সবার শেষে এলস, মানে প্রথম দুইটা যদি ফলস হয় তাহলে একেবারে লাস্টের মেসেজটা শো করবে। এলসের ক্ষেত্রে কোনো মেসেজ সত্য দিব না, মানে সত্যগুলাই যদি ফলস হয় তাহলে লাস্টের এই মেসেজটা শো করাবে। এটা হচ্ছে এলসের নিয়ম। তো আসেন এটা রান করে দেখি। রান করলে আমি যদি 5 দিই, 5 হচ্ছে কি পজিটিভ নাম্বার, তাহলে কি বলছে? দ্য নাম্বার 5 ইজ পজিটিভ। দেখছেন এখানে 5টা শো করছে কেমনে? আমি এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিছি, এখানে ভ্যালুটা এখানে অ্যাসাইন করেছি 5 এই নাম্বারে, তো অ্যাসাইন করার কারণে এই 5টা এখানে শো করতেছে 5, বুঝছেন? আমি যদি আরেকটা রান করি সেটা হচ্ছে -5 দিই, -5, তাহলে এটা কি আসবে? দ্য নাম্বার ইজ নেগেটিভ। ঠিক আছে, আমি যদি আরও একটা রান করি সেটা হচ্ছে যদি আমি 0 দিই তাহলে কি বলবে? দ্য নাম্বার ইজ 0, মানে এটা 0। এইটা হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, মানে ইফ এলস এগুলা সত্যগুলা বোঝানো। ওখানে থিওরির সময় ব্রাঞ্চিং স্টেটমেন্ট পড়েছিলাম। তারপর আসি আমরা ব্রাঞ্চের পর কি পড়েছিলাম? ফর লুপ, হ্যাঁ ফর লুপ। এবার আসি ফর লুপ হচ্ছে একটা ঘটনা বারবার ঘটতে থাকা যতক্ষণ না আমার কাজটা শেষ হচ্ছে। আমি যতটুকু পর্যন্ত সে লিমিট একটা বসে রাখছি, ওই লিমিট না আসা পর্যন্ত কাজটা খালি ঘুরতে থাকবে, মানে চলতে থাকবে। এখন এখানে একটা নাম্বার অফ টার্মস ইন ফিবোনাকি সিকোয়েন্স। ফিবোনাকি জিনিসটা কি জানেন? ফিবোনাকি হচ্ছে যে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। হ্যাঁ, মানে 0, 1
0 1 এর যোগফল কত 1 1 1 যোগফল কত 2 তারপর 1 2 যোগফল 3 3 2 যোগফল 5 এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ এটাকে ফিবোনাকি সিরিজ বলতেছে এখন ফিবোনাকি সিরিজটা আমরা কোড আকারে কেন দেখাবো কোড আকারে দেখার নিয়ম হচ্ছে আমি নাম্বার অফ টার্মস মানে 10টা নিলাম একটু আগে যেগুলো আমি লিখছি এগুলো এক একটা টার্ম তো মোট 10 বার মানে 10টা টার্ম নিলাম অলরেডি ভ্যালু অ্যাসাইন করেছি 10টা টার্ম পর্যন্ত যাবে ওই 10টা টার্ম পর্যন্ত দেখাবে শো করবে কিন্তু সব ফিবোনাকি সিরিজের শুরুতে কী থাকে 0 আর 1 থাকে না 0 1 দিয়ে তো শুরু হয় তাহলে আমি কী করলাম ইনিশিয়াল ফার্স্ট টু টার্মস অফ দ্য ফিবোনাকি সিকোয়েন্স এর মধ্যে আমি 0 অ্যাসাইন করে দিলাম বি এর মধ্যে 1 অ্যাসাইন করে দিলাম এরপর প্রিন্ট দ্য ফার্স্ট 10 ফিবোনাকি নাম্বারস মানে প্রথম 10টা টার্মসগুলো প্রিন্ট করে দেখাবে কীভাবে প্রথম আমি একটা মেসেজ দিলাম প্রিন্ট দ্য ফার্স্ট 10 নাম্বারস ইন দ্য ফিবোনাকি সিকোয়েন্স আর তারপর কী করলাম ফর লুপ চালিয়ে দিলাম ফর লুপ কী দিলাম ফর ইন রেঞ্জ নাম্বার অফ টার্মস মানে ইন রেঞ্জ বলতে 10-এর ভিতর থাকতে হবে এটা হচ্ছে এই শর্ত রেঞ্জ হচ্ছে সীমানা মানে সীমা কতটুকু হ্যাঁ 10 পর্যন্ত তো এখন আমি প্রিন্ট লিখলাম প্রিন্ট এ লিখলাম এতে কী ছিল 0 ছিল এন্ড পয়েন্টে একটা স্পেসিং দিয়ে রাখলাম এখানে করছে দেওয়া না মানে একটা স্পেসিং দেওয়া এন্ড পয়েন্টে তারপর আপডেট দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি মানে এ বির পরবর্তী সংখ্যাটা কি আসবে মানে 0-র পর 0 1-এর পর এই দুইটার যোগফলে তো এটা এই সংখ্যাটা আসবে ঠিক না তো এই সংখ্যাটা আসবে কেমনে এ হচ্ছে 0 বি হচ্ছে 1 ইজ ইকুয়াল টু বি মানে এ প্লাস বি মানে এখানে এ প্লাস বিটা এই বিতে অ্যাসাইন করব এ প্লাস বি হচ্ছে যে 0 প্লাস 1 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু বি না মানে এটা এ এটা বি এটা হচ্ছে নতুন বি এটা মানে নতুন বি মানে আপাতত নতুন বি ধরে রাখেন তাহলে এ প্লাস বি হলে এখানে অ্যাসাইন হবে মানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 তার মানে এটাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি মানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 এরপর যদি এরপর পরবর্তী লুপ কী হবে পরবর্তী এটাকে এ ধরবে এটাকে বি ধরবে 1 আর 1কে এ আর বি ধরবে তো এরপরের সংখ্যা কি 2 না এটা হচ্ছে নতুন বি এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা এভাবে এই লুপটা কাজ করতেছে কতক্ষণ কাজ করবে যতক্ষণ এন্ড টার্মস যেটা আমি লিখে রাখছি 10 লিখে রাখছি 10 পর্যন্ত কাজ করবে তাই আসেন এটা যদি আমি রান করলে কি দেখাবে দেখি রান করলে অলরেডি দেখাইছে দ্য ফার্স্ট 10 নাম্বারস ইন দ্য ফিবোনাকি সিকোয়েন্স আর 0 1 2 3 34 পর্যন্ত এখানে দেখেন এখানে মোট 10টা আছে 10টা পর্যন্ত আমি যদি এখানে 11 দিতাম 10 না দিয়ে 11 দিতাম এখন 34 দেখতেছি না 34-এর পরবর্তী সংখ্যাটা আসবে কত 55 21 আর 34-এর যোগফল 55 এরকম এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের এটা ফর লুপের মাধ্যমে করছি এখন আসি ওয়াইল লুপও সেম কাজ ফর লুপ যেরকম করছি ওয়াইল লুপও সেম কিন্তু পার্থক্য হচ্ছে ওই আগের মতন এন্ড টার্মস 10 ধরলাম এ বি ধরে নিলাম এখানে একটা নতুন জিনিস দেখলাম সেটা কি কাউন্ট মানে গণনা করা না কাউন্ট হচ্ছে গণনা কয়বার করতেছি এখন এটা কীভাবে করব এখানে বলছি ইউজ এ ওয়াইল লুপ টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিকোয়েন্স ওয়াইল কাউন্ট লেস দেন এন্ড টার্মস কাউন্টের মান 0 না তো 0 কাউন্ট লেস দেন এন্ড টার্মস মানে কি 0 লেস দেন 10 যতক্ষণ না কাউন্টের মান এন্ড টার্মসের থেকে বড় না হবে ততক্ষণ এটা চলতে থাকবে এখন কাউন্টের মান এন্ড টার্মস থেকে ছোটো না তাহলে এটা এই লুপটা চলবে যখন দেখতেছি কাউন্টের মান 10 এন্ড টার্মসের মানও 10 এটা কি ছোটো তো না সমান হয়ে গেছে সমান মানে তো হবে না তাই এই লুপ থেকে বাইরে হয়ে যাবে মানে এই লুপটা আর চলবে না তখন বাইরে যাবে এই ওয়াইল লুপের কাজ হচ্ছে এটাই ফর লুপে ছিল যে শুধু আমি রেঞ্জ দিলাম রেঞ্জ ব্যবহার করে তাহলে এটা হয়ে যাবে কিন্তু ওয়াইল লুপের ক্ষেত্রে কি আমি একটা কাউন্ট ব্যবহার করছি কাউন্টের উপর ভিত্তি করে ওই লুপটা চলতেছে ওয়াইল লুপটা লাস্টে দিয়ে আমরা কী করছি আবার
লাস্টে দিয়ে আমি কাউন্টটা আপডেট করে দিছি, লাস্টে দিয়ে কাউন্টটা আপডেট করেছি। কাউন্ট প্লাস ইকুয়াল 1, কাউন্ট প্লাস ইকুয়াল 1 মানে হচ্ছে যে আমি সংক্ষেপে সি লিখতেছি, সি ইজ ইকুয়াল টু সি প্লাস 1, মানে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। কাউন্টটাকে আমি আপডেট করতেছি, একবার লুপ হয়ে গেছে, আমি কাউন্টার মান বাড়াইছি, এখন কাউন্টার মান একটু আগে 0 ছিল, তো 0 প্লাস 1 মানে কি 1, এখন কাউন্টার মান হয়ে গেছে 1। তো 1 তো কিন্তু 10 থেকে ছোট, আবার চলবে, লুপটা আবার চলবে। এরকম করতে করতে যতক্ষণ না কাউন্ট এন টার্মস থেকে বড় হবে বা সমান হবে ততক্ষণ চলতে থাকবে। কিন্তু আউটপুট কিন্তু সেম, আউটপুট দেখছেন, আউটপুট কিন্তু সেম, মানে ফর লুপ আর ওয়াইল লুপ সেম কাজই করে, শুধু এই লেখা ভিন্ন। এবার আসি লিপ ইয়ার। লিপ ইয়ার কি আমরা জানি তো, তাই না? লিপ ইয়ার হচ্ছে যে 4 বছর পর পর যে ফেব্রুয়ারির 29 তারিখ আসে, এটা একদিন যেটা বাড়ে সেটা হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার বর্ষ। লিপ ইয়ার ছিল কখন? 2024, এই বছরটা লিপ ইয়ার, এই লিপ ইয়ার ছিল। এখন দেখি একটা ভেরিয়েবল নিছি ইয়ার, ইন্টেজার ভ্যালু, এটা ইন্টেজার ভ্যালু হইতে হবে, কারণ বছর তো দশমিক হতে পারে না, এই জন্য আমি ইন্টেজার লিখলাম। ইনপুট এন্টার ইয়ার, আমি একটা বছর অ্যাসাইন করব, মানে এন্টার করব। তো এরপর কী করবে, লিপ ইয়ারের কাজটা করবে ইফ এলস রুলের মাধ্যমে। কি এখানে কী বললো, ইয়ার মডিউলাস 4 ইজ ইকুয়াল টু 0, মানে লিপ ইয়ারকে তো আমরা 4 দ্বারাই ভাগ করি, ঠিক না? 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তার মানে ওই সংখ্যাটা লিপ ইয়ার হবে, আর যদি 4 দ্বারা ভাগ করে যদি মানে না দশমিক আসে তাহলে ওই বছরটা লিপ ইয়ার হবে না। 4 দ্বারা বলেন, 400 দ্বারা বলেন, সেম কথা, কিন্তু 100 দ্বারা হবে না, আবার 100 দ্বারা ভাগ করলে কিন্তু হবে না আবার। এই কারণে এখানে একটা শর্ত দিছি, ইয়ার 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় এবং এন সত্য, মানে দোটাই সত্য হতে হবে। এখানে আমরা অ্যান্ড কেন ইউজ করছি, হয় এ সত্য এবং এ সত্য, দোটাই সত্য হলে এটা কাজ করবে। যদি যে কোনো একটা সত্য যদি মিথ্যা হয়, ফলস আসে, তাহলে এলস কাজ করবে, ইফ কাজ না করে এলস কাজ করবে। তো এখানে প্রথম সত্য দিলাম, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হতে হবে, এবং 100 দ্বারা ভাগ না করলে ভাগশেষ 0 যদি না হয় তাহলে 100 দ্বারা ভাগ না করলে ভাগশেষ যদি 0 না হয়, তারপর এটা একটা শেষ, এই পার্ট শেষ। অর রুল দিছি, অর রুলের কাজ হচ্ছে যে, অরের কাজ হচ্ছে যে কোনো একটা সত্য হইলেই কাজ করবে, হয় এটা সত্য হইলে না এটা সত্য হইলে কাজ করবে। এখানে 4 আর 400 সেম কথা আসলে বলতে গেলে, তাই এটা ইউজ করছে। আমি চাইলে অর রুলটা ডিলেটও করে ফেলতে পারি, তাও এটা দিছে দেরি বোঝানো, আরও ভালো করে বোঝানোর জন্য। 400 দ্বারা ভাগ করলে যদি 0 আসে ভাগশেষ, তাহলে আমি মেসেজ কী দেবো, দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার, আর অন্যথায় যদি মিথ্যা হয় সত্য তাহলে লিপ ইয়ার নয়। 4 দ্বারা ভাগ করলে 0 হবে, আর হচ্ছে 100 দ্বারা ভাগ করলে 0, 100 দ্বারা ভাগ করলে 0 না হলে, 100 দ্বারা ভাগ করে 0 না হলে, তাহলে ওটা লিপ ইয়ার, এটা দেওয়া হবে। আমি যদি এখন এটা রান করি, 2024 ধরি, 2024 এটা এন্টার দিই, কী বলছে, দ্য ইয়ার 2024 ইজ এ লিপ ইয়ার, ঠিক আছে। আমি যদি এখন ধরি 2023 ধরি, দ্য ইয়ার 2000 ইজ নট এ লিপ ইয়ার। ক্যালকুলেশনের কাজটা কিন্তু পাইথন প্রোগ্রাম করে ফেলতেছে, আমাদেরকে শুধু আউটপুটটাই দেখাচ্ছে, এটাই হচ্ছে পাইথন প্রোগ্রামের বিষয়, ক্যালকুলেশনের কাজগুলো ওরাই করে ফেলতেছে। আচ্ছা, লিপ ইয়ার গেলাম, এবার আমরা আসি লিস্ট। এরপর আমরা লিস্ট পড়াইছিলাম। লিস্ট কি? লিস্ট হচ্ছে কতগুলা উপাত্তের একটা সাজানো ট্যাবলেরই অ্যারে বা লিস্ট বোঝায়। এখানে সবগুলো লিস্ট আকারে দেয়, এখানে সংখ্যা দিছে, আমি চাইলে এখানে আমি আমার দিতে পারি, মানে বলতে পারি বাস, একটা বাসে মানে কে কে আছে, আমার নাম দিতে পারি, আরেকজন নাম, এরকম একটা লিস্ট, এগুলোকে লিস্ট বোঝাচ্ছে। আচ্ছা, এখন কি করব, এখানে মোট যতটা লিস্ট আছে, মনে হয় এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা লিস্ট আছে, লিস্টের সংখ্যা 10।
তো এখন ওই লিস্টে আমি কি করব, ক্যালকুলেট দ্য সাম অফ দ্য নাম্বারস, মানে এই লিস্টে এগুলো সবগুলো যোগ করব। কিভাবে করব, একটা ভেরিয়েবল নিলাম সাম নাম্বারস ভেরিয়েবল নেওয়ার পর কী লিখলাম, একটা মেথড ইউজ করছি, সেটা কি সাম কি করে ওই লিস্টের মধ্যে যতগুলো সংখ্যা পাবে সবগুলো যোগ করে ফেলে। এটা হচ্ছে সাম মেথডের কাজ। তারপর যদি আমি অ্যাভারেজ নির্ণয় করি, অ্যাভারেজ একটা ভেরিয়েবল নিছি, তারপর যে সাম নম্বরসটা আমি এখানে পাইছি, এখানে আমি ওই যোগফলটা পেয়ে গেছি না, তো যোগফলটা আমি এখানে বসাইছি। অ্যাভারেজ কী কাজ করে, সবগুলোর যোগফল ভাগ কতজন আছে সেটা ভাগ। তো কতজন এটা কীভাবে বের করবো, সেটা হচ্ছে ল্যান নম্বরস দিই। ল্যান এটা একটা মেথড, মানে লেন্থ মানে কয়জন আছে, ওই লিস্টের লেন্থ কত, এখানে লেন্থ কত পাইছি, 10 পাইছি না, তো 10 জন, 10 দ্বারা ভাগ হবে, এখানে যোগফল যত আসবে সেটা দ্বারা 10 ভাগ করলে অ্যাভারেজ বের হয়ে যাবে। এবার তারপর ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন দ্য লিস্ট। ম্যাক্সিমাম নাম্বার এই লিস্টের মধ্যে সর্বোচ্চ নম্বর কত, আমরা খালি চোখে দেখছি কত, 50 না, 50টা এখানে প্রিন্ট হবে। ম্যাক্স একটা মেথড, এই মেথডের মাধ্যমে সর্বোচ্চ নম্বরটা প্রিন্ট হবে। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ দ্য লিস্ট, সর্বনিম্ন নম্বরটা এখানে কত, 9টা এখানে মেইন একটা মেথড আছে, ওই মেথডের মাধ্যমে মেইন নম্বরটা প্রিন্ট হবে। তারপর বলছে সর্ট দ্য নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড় নম্বরটা সর্টের আকারে আসবে। এবার কিছুই না, এবার আমি এগুলো রেজাল্টগুলো প্রিন্ট করব, সবগুলার ইয়াগুলা ভেরিয়েবল নামগুলো এখানে বসাই দিছি। এখন আমি যদি এটা প্রিন্ট করি, আসে গেছে। প্রথমে লিস্ট অফ নাম্বারস, ওই লিস্টটা বসাইছি। তো সাম অফ নাম্বারস, সাম কত আছে, 265, এগুলো সবগুলোর যোগফল 265 আসছে। 265কে 10 দ্বারা ভাগ করলে 26.5। ম্যাক্সিমাম নাম্বার এই যেটা মুখে দেখছিলাম 50, মিনিমাম নাম্বার 9। সর্টেড লিস্ট, এই 9 হচ্ছে সর্বনিম্ন চলতে, মানে ছোটো থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার যেহেতু, তো 9, 12, 14, 18 এরকম করে সর্বোচ্চ নাম্বার 50 অ্যাসেন্ডিং অর্ডার আসছে। এইটাই হচ্ছে লিস্টের একটা কোড, মানে যোগ করা, বিয়োগ করা, ভাগ বিয়োগও করতে পারবো। সাম আছে তো, সাবট্রাকশন দিয়ে ইউজ করতে পারবো একটা মেথড দিয়ে। এবার লিস্টের পর আসতেছি সেট। লিস্টের পর আসতেছি সেট আর লিস্ট দেখতে সেমই, কিন্তু কিছু পার্থক্য আছে। এখানে আমি দুইটা সেট নিলাম। সেট 1-এ কতগুলো সংখ্যা, 1, 2, 3, 4, 5। সেট 2-তে কতগুলো সংখ্যা, 4, 5, 6, 7, 8। তো পারফর্ম সেট অপারেশনস। এখন সেটে আমরা কতগুলো অপারেশন জানি, ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট, তারপর ডিফারেন্স সেট, আরও সেট আছে মনে হয়, মেম্বারশিপ সেট নাকি আরও আছে। আচ্ছা, এখানে মোট 3টা অপারেশন দেখাইলাম। একটা হচ্ছে ইউনিয়ন সেটের কাজ হচ্ছে সেট 1 এবং সেট 2 এর যোগফল মানে মেম্বার, যেগুলো মেম্বার আছে এগুলো একটা সেট আকারে আসে যাবে। মানে এখানে 1, 2, 3, 4, 5ও আছে, তো সেট 2-র মধ্যে নতুন কে আছে, 7, 8 আছে না, যে নতুন সেটটা ক্রিয়েট হবে সেই নতুন সেটে 1 থেকে একেবারে 7, 8 পর্যন্ত বসে যাবে। ইন্টারসেকশন সেটের মানে হচ্ছে যে কমন জিনিসটা বসবে, কমন সেট। এখানে 1, 2, 3, 4, 5, এখানে 4, 5, 6, 7, 8, এই দুটার মধ্যে কমন কি, 4, 5 না? তাহলে ইন্টারসেকশন যখন ইউজ করবো আমরা, তখন 4, 5 শুধু দেখাবে ইন্টারসেকশনের ক্ষেত্রে। আর ডিফারেন্স সেট মানে হচ্ছে সেট 1 থেকে সেট 2 বিয়োগ। আমি চাইলে সেট 2 থেকে সেট 1ও বিয়োগ করতে পারবো, বিষয় এটা না। এখন সেট 1 থেকে সেট 2 বিয়োগ মানে কি, ধরেন সেট 1 হচ্ছে যে 1, 2, 3, 4, 5 আছে, সেট 2 কী আছে মনে করেন 0, 0, 0, 4, 5, এটা আছে ধরেন, এটা বলে যান, এটা আছে ধরেন। এখন 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 না? 2 থেকে 0 বিয়োগ করলে 2, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তার মানে সেট 1 থেকে সেট 2 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 1, 2, 3, এই 3টা পাচ্ছি। এগুলো তো আর ভ্যালু নাই, 0। তার মানে প্রথম সেট আর দ্বিতীয় সেটের মধ্যে যেগুলো কমন আছে ওগুলা আমরা নিব না। প্রথম সেট আর দ্বিতীয় সেটের মধ্যে কমন হচ্ছে 4, 5, 4, 5, 4, 5 বিয়োগে যাবে, কিন্তু 1, 2, 3 বসবে। আমি যদি সেট 2 মাইনাস সেট 1 দিতাম তাহলে কী হতো, 4, 5, 6, 7, 8 থেকে 1, 2, 3, 4, 5 বিয়োগ হইতো। তখন কী হতো, 4, 5 এই দুটো এখানে কমন না,
তাহলে এই দুটো থাকবে না। 6 7 8 এগুলা বসতো তখন সেট 2 থেকে সেট 1 বিয়োগ করলে 6 7 8 বসতো, বুঝছেন? কিরকম মানে সেট 1-এ এখন আমি বিয়োগ করতেছি সেট 1 থেকে সেট 2, তো সেট 1-এ 1 2 3 4 5 আছে, সেট 2-তে 4 5 6 7 8 আছে। তো 4 5 6 7 8 আছে বুঝলাম, কিন্তু দুটোর মধ্যে কমন কি? 4 5। তাহলে 4 5 আমরা নিব না। 4 5 নিব না কেন? 4 5 আমি এখানে অলরেডি বিয়োগ করে দেখাইছি। 4 থেকে 4 গেলে বিয়োগ, মানে 4 থেকে 4 গেলে 0 হয়ে যায় না, এই জন্য 4 5 নিবই না, কারণ দুটোর মধ্যে কমন জিনিসগুলো আমরা নিব না। কিন্তু দুটোর মধ্যে আনকমন কি? 1 2 3 না? এখানে আমরা কেন 6 7 8 নিচ্ছি না? কারণ হচ্ছে যে আমরা সেট 1 থেকে সেট 2 বিয়োগ করতেছি। এখানে আমরা প্রথমটা প্রায়োরিটি দিব, সেকেন্ডটার প্রায়োরিটি দিব না। প্রথমটার 1 2 3 সাথে আমরা সেকেন্ডটার কম্পেয়ার করতেছি, এই প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের কম্পেয়ার করতেছি আমরা। তো প্রথম সেটের মধ্যে 1 2 3গুলা দ্বিতীয় সেটের নাই বলে আমরা ডিফারেন্স আকারে ডিফারেন্স হিসেবে 1 2 3 পাবো। যদি আমি দ্বিতীয় সেট থেকে প্রথম সেটের কম্পেয়ার করতাম তখন কী হতো? 4 5 থেকে আগের মতো চলে যেত, তখন আউটপুট হিসেবে আসতো 6 7 8। দ্বিতীয়টার সাথে প্রথমটার কম্পেয়ার করতেছি, তখন প্রায়োরিটি কার থাকতো? দ্বিতীয়টার প্রায়োরিটি হচ্ছে এটা। এটা হচ্ছে এটার বিষয়, ডিফারেন্সের বিষয় হচ্ছে এটা। যেটার থেকে যেটা বিয়োগ করবো প্রথমটাকে আমরা প্রায়োরিটি ধরবো, ওটার মধ্যে কমনগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলাই বসাই দিব। সহজ ভাষা এটাই। তা এখন এটাতে আমি রান করি, রান করলে দেখেন সেট 1 আর সেট 2 বসাইলাম, ইউনিয়ন হইলে সবগুলো বসে গেছে, ইন্টারসেকশন কমন জিনিসটা বসছে। আর ডিফারেন্স সেট 1 থেকে সেট 2 বিয়োগ করলে 1 2 3। আমি যদি এখানে কোথায় এখানে যদি আমি 2 এখানে যদি 1 দিতাম তখন কী হতো? তখন কিছু দেখছেন 8 6 7 বলছি না, এরকম ঘটবে। এবার সেটের পর আসতেছি আমরা ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন মানে হচ্ছে পাইথনে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলো বিল্ট ইন ফাংশন থাকেই, আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আমাদের নিজেদের বানানো ফাংশন। আমাদের বানানো ফাংশন আমাদের কোডের সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমরা বানাই থাকি। যেমন এখানে একটা কোড আছে, প্রত্যেকটা ফাংশন ক্রিয়েট করার আগে ডেফ চিহ্নটা লেখাটা ইউজ করতে হবে, কিওয়ার্ডটা ডেফ। তারপর ইজ ইভেন এটা হচ্ছে ফাংশন নেম, মানে আমাদের বানানো। ইভেন মানে কি? জোর। ইভেন অর সংখ্যা জানি না আমরা, জোর বিজোর। ইভেন মানে হচ্ছে জোর। মানে কি? আমি যে এইগুলো আমি অলরেডি ফাংশন বানাচ্ছি, পরের কাজ করবো তো পরে। এখানে একটা n মডুলাস 2 = 0, 2কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করলে 0 আসে না, 1 পয়েন্ট এরকম কিছু আসে, তার মানে দশমিক আসে। যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, সে সংখ্যাটা জোড় সংখ্যা, ইভেন সংখ্যা। যদি ওই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করে 0 না আসে, এখানে এক্সক্লামেটর চিহ্ন দিয়ে ইকুয়াল মানে নট ইকুয়াল বোঝাচ্ছে, নট ইকুয়াল 0 আসে, তাহলে সেটা হচ্ছে বেজোড় সংখ্যা। জোড় বিজোড় সংখ্যার বোঝার উপায় হচ্ছে যে এই সত্যটার মাধ্যমে 2 দ্বারা ভাগ করলে 0 আসলে জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে যদি 0 না আসে তাহলে বেজোড় সংখ্যা। এটা হচ্ছে দুইটা ফাংশন ক্রিয়েট করলাম। তারপর আসি প্রাইম মানে কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কীভাবে করব? মৌলিক সংখ্যার বিষয়টা কি? ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলে সেটাই হবে মৌলিক সংখ্যা। তাহলে ইফ n <= 1 রিটার্ন ফলস। n এর মান যদি 1 বা তার 1-এর সমান বা তার থেকে ছোট হয় তাহলে ফলস রিটার্ন করবে। ফর আই, এটা একটা লুপ ইউজ করছি, লুপের ভিতর একটা ইফ কন্ডিশন ইউজ করছি। ফর আই রেঞ্জ 2, এখানে আই এর মান 2 ধরলাম। আই 2 থেকে ইন্টিজার n এক্সপোনেনশিয়াল, এটা এক্সপোনেনশিয়াল চিহ্ন, এক্সপোনেনশিয়াল 0.5 + 1 হয়, তাহলে ইফ n মডিউলাস i = 0 রিটার্ন ফলস। মানে
যদি ভাগশেষ আসি যায় 2 এর পর, মানে ধরেন 5 5 এই সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা, এটাকে 5 দ্বারা ভাগ করলে 1 আসে, তারপর 1 দ্বারা ভাগ করলে 5 আসে, মানে দুইটা সংখ্যা। তো আই রেঞ্জ যদি 2 এর পর ইন্টিজার n এক্সপোনেনশিয়াল 0.5 প্লাস 1 এই সত্যটা হয়, এটা একটা কন্ডিশন দিলাম। ইফ n মডুলাস i, এটা i না, হ্যাঁ, n মডুলাস i ইজ ইকুয়াল টু 0, রিটার্ন ফলস। n এর মানটা যদি i এর মান, মানে i হচ্ছে 2 থেকে শুরু করে যতটুক আমার n এর যে ভ্যালুটা, n এর ভ্যালুটা পর্যন্ত যাওয়া পর্যন্ত থাকলে যদি i দিয়ে আমি ভাগ করি, যদি আমার ভাগশেষ 0 আসে তাহলে এটা ফলস রিটার্ন করবে, আমার ভাগশেষ আসতে পারবে না, ভাগশেষ একটা থাকতে হবে। কারণ মৌলিক সংখ্যার বিষয় হচ্ছে যে এক আর ওই যে সংখ্যাটা n, এটা হচ্ছে n, এক আর ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 আসবে না। এই দুইটা সংখ্যায় দিয়ে এটার ভাগশেষ 0, এটার ভাগশেষও 0, কিন্তু এর পরবর্তী কোনো সংখ্যা যদি ইউজ করি, যদি ভাগশেষ 0 পাই তাহলে এটা ফলস না, ওটা তো মৌলিক সংখ্যা না। এটাই আমি এখানে ওই কন্ডিশনটা ইউজ করছি, যে কোনো সংখ্যা থাকলে ভাগশেষ 0, অন্যথায় ফলস আসবে, অন্যথায় ট্রু দিবে। তার মানে আমি যে 5টা দিছি ট্রু। আমি যদি এখানে 4 নিতাম, 4 ডিভাইডেড বাই কত, 5 না, না 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2, এখানে এই 2টা 4 ডিভাইডেড বাই 2, তা 4 ডিভাইডেড বাই, এরপর এক এক করে বাড়বে, 3ও দিতে পারি, আচ্ছা 3 দিলে একটা দশমিক আসবে, আচ্ছা 4 ডিভাইডেড বাই 4 তাহলে 1 আসে। তো এখানে একটা অলরেডি 3টে হয়ে গেছে না, আবার 4 ডিভাইড বাই 1ও আসে না, 1, তাহলে 4, এখানে 3টে হয়ে গেছে না, কিন্তু আমার মৌলিক সংখ্যার সত্য হচ্ছে 2টা থাকতে হবে। তো এখানে যেহেতু এখানে অলরেডি একটা 4 ডিভাইড বাই 2 হয়ে গেছে, মানে এটা ভাগশেষ 0 হয়ে গেছে, এই কারণে রিটার্ন ফলস, প্রাইম নম্বরটা হবে না। এটা হচ্ছে এই সত্য প্রাইম নম্বরের, মানে ফাংশন আকারে দিলাম। এরপর আসি ফিবোনাকি। ফিবোনাকি তো দেখাইছিলাম, তো ফিবোনাকি সত্যটা এখানে আমি কি করছি, একেবারে সুন্দর করে সত্যটা বসাই দিছি, যেন আমাকে এত ঝামেলা না করতে হয়। আমাকে পরের বার যখন কাজ করব, আমাকে শুধু এই ইস ফিবোনাকি শব্দটা ব্যবহার করলে, আর প্যারামিটার এখানে এন দেওয়া, মানে হচ্ছে প্যারামিটার দেওয়া। প্যারামিটার জিনিসটা হচ্ছে কোনো জিনিসের কী লাগবে এটার দিয়ে দেওয়া, মানে এখানে এন দিছি, মানে হচ্ছে এখানে এনের ভ্যালুটা আমি বসাই দিব। আমি যদি পরবর্তী যখন ইউজ করব, এই পরবর্তী এখানে কোথায় এন কোথায়, এই তো নাম্বার ইজ নট প্রাইম, এফ নাম্বার ইজ ফিবোনাকি, এই তো ইজ ফিবোনাকি দেখছেন, এখানে নম্বর একটা লিখছি না, ওই নম্বরটা আসলে এই নম্বরটা এইখান থেকে আসছে। আর এই নম্বরটা আমি কেন লিখছি, এখানে অলরেডি আমি একটা প্যারামিটার অ্যাসাইন করেছি এন দিয়ে, মানে এখানে একটা কিছু থাকতে হবে। আমি যদি এখানে ইজ ফিবোনাকি দিয়ে খালি রাখতাম তাহলে এটা আমাকে আসতো, এরর আসতো, আমাকে একটা প্যারামিটার লিখে দিতে হবে। তো কারণ এটা কোন নম্বরের জন্য করতেছি আমি এটা, এখানে আর এন বলতে আসলে বোঝাচ্ছে নাম্বার অফ টার্মস, ফিবোনাকি নাম্বার অফ টার্মস কত নম্বর পর্যন্ত যাবে এটাই বোঝাচ্ছে। তা আমি যদি রান করি, এন্টায়ার নাম্বার বলছে, কত দিব, 5 দিই, 5 দিলে কি আসে, দ্য নাম্বার ইজ 5 ইজ অড, মানে বেজোড়। দ্য নাম্বার ইজ 5 ইজ প্রাইম, মানে মৌলিক সংখ্যা। দ্য নাম্বার 5 ইজ এ ফিবোনাকি নাম্বার। আচ্ছা আচ্ছা, এখানে নাম্বার অফ টার্মস না, এটা আসলে ফিবোনাকি নাম্বার নাকি এটা বোঝাচ্ছে। একটু আগে একটা ফিবোনাকি দেখাচ্ছিলাম, তো কোনটা, এটা না, হ্যাঁ, এটা যদি রান করি, এখানে ফিবোনাকি সিরিজের মধ্যে 5 নম্বরটা ছিল না, 5 ছিল, তারপর 2ও ছিল, 3ও ছিল, তারপর এখানে 7 নাই, আচ্ছা 7 নাই। এরপর আমি যদি আবার রান করি, এখানে আমি যদি 7 দিয়ে করি তাহলে কি আসবে, 7 ইজ অড, 7 ইজ প্রাইম, 7 ইজ নট ফিবোনাকি নম্বর, কারণ ফিবোনাকি নম্বর ছিল না 7। তারপর আমি যদি আরেকটা দিই, সেটা হচ্ছে দিই 4 দিই, এখন এটা কি 4 কি প্রাইম নাম্বার না, 4 কিন্তু জোড় সংখ্যা, ইভেন আসছে, ইজ নট এ প্রাইম। তারপর 4 ইজ নট এ ফিবোনাকি নম্বরও, হ্যাঁ
এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের বিষয়টা। ইউজার ডিফাইন ফাংশন দেখেন এখানে আমি ওইগুলো ইউজ করছি, যে ফাংশনগুলো আমি ব্যবহার করছি। ইজ ইভেন এখানে কল করছি, তারপর ইজ প্রাইম এখানে কল করছি, ইজ ফিবোনাকি এখানে কল করছি। তারপর ইউজার ডিফাইন ফাংশনে আরও একটা এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে সাম, তারপর হচ্ছে অ্যাভারেজ, তারপর হচ্ছে ম্যাক্স, তারপর মেইন, তারপর সর্টেড নাম্বারগুলো ফাইন্ড আউট করা একেবারে ইজি বিষয়। এখানে ক্যালকুলেট সাম নামের একটা ফাংশন ক্রিয়েট করছি। তারপর অলরেডি বলছি সাম একটা মেথড যেটা সবগুলো সংখ্যা যোগ করে ফেলবে। তারপর ল্যান, সাম ডিভাইড বাই ল্যান মানে হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে ওই কয়টা সংখ্যা, ল্যান মানে হচ্ছে কয়টা সংখ্যা, ওইটার ল্যান দ্বারা ভাগ করলে অ্যাভারেজ আসি যাবে, এটা হচ্ছে অ্যাভারেজ। তারপর ম্যাক্সিমাম ম্যাক্স কল করলাম, তারপর মিনিমাম কল করলাম, সর্টেড। এবার কি করলাম, এখানে আমি সবগুলোর শেষে নম্বরস দিছি না, এই নম্বরসের মধ্যে আমি এই লিস্টটা বসাই দিছি, তখন কী হবে, প্রিন্ট আমি যখন অরিজিনাল লিস্ট অফ নাম্বারস, ওই অরিজিনাল লিস্ট এটা বসবে। তারপর ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট সাম অফ নাম্বারস কী করলাম, ক্যালকুলেট সাম, এই ক্যালকুলেট সাম হচ্ছে এটা ফাংশন কল করলাম, যে ফাংশন আমি ক্রিয়েট করছি এটা এখানে কল করে দিলাম, এটাকে ফাংশন কল বোঝায়। তারপর নাম্বারস, অ্যাভারেজ, এগুলো সবগুলো কল করলাম। এইগুলো হচ্ছে ফাংশনের বিষয়, মানে ফাংশনের বিষয় হচ্ছে আমি উপরে সব কাজ করে দিব, আমার কাজ হচ্ছে এখানে শুধু ওই যে ফাংশনটা ক্রিয়েট করছি সে ফাংশনের নামটা বসাই দেওয়া, তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে। কারণ কোডের কাজ উপরে মানে ক্যালকুলেটরের কাজগুলো হচ্ছে যে উপরে ঘটে যাচ্ছে, আমাকে আবার দুইবার লিখতে হচ্ছে না, আমাকে শুধু এখানে লিখতে হচ্ছে ওই ফাংশনের নামটাই। তা আমি যদি এখানে এটা রান করি, আসি গেছে লিস্টটা, সাম অফ নাম্বারস, এটা একটু আগে আমি লিস্টের মধ্যে দেখাইছিলাম না, ওই লিস্টে এখানে আমি কিন্তু কি বলে ফাংশন ইউজ করি নাই, কিন্তু এখন এটা ফাংশন ইউজ করে দেখাচ্ছি, এই জন্য এটা সেম আসছে, নম্বর কিন্তু সেম। এবার আসি কোনটা, ডিকশনারিতে, হ্যাঁ ডিকশনারি কি, ডিকশনারি হচ্ছে এখানে কতগুলা কি এবং ভ্যালু অ্যাসাইন করছি আমি ক্লাসের মধ্যে করেছিলাম থিওরি ক্লাসে। এখানে এটা হচ্ছে কি, মানে KEY, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু, ওই কিটার ভ্যালু। আমি কি লিখলাম হচ্ছে যে অ্যালাইস, মানে একটা নাম লিখলাম, ওই অ্যালাইসের ভ্যালু কত, 85, মানে সে 85 পাইছে, গ্রেড, এখানে গ্রেড পয়েন্ট হিসাব করছি আমি, গ্রেড। তো অ্যালাইস 85 পাইছে, বব পাইছে 78, চার্লি পাইছে 92, ডায়না পাইছে 88। এগুলো হচ্ছে কি এবং ভ্যালু অ্যাসাইন করলাম, ডিকশনারির মধ্যে এটা আছে। তারপর ইউজ করলাম একটা ফাংশন ইউজ করছি, ফাংশনটা কি, অ্যাড স্টুডেন্ট মানে নতুন একটা স্টুডেন্ট অ্যাড করবো আমি ওই ইয়ার মধ্যে, এই ডিকশনারির মধ্যে। তাহলে আমার কি লাগতেছে, নেম লাগতেছে আর গ্রেড লাগতেছে। তো স্টুডেন্ট গ্রেড, এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, এই জিনিসটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, আমি অ্যাসাইন করব যখন আমি স্টুডেন্ট যদি অ্যাড করতে চাই। তারপর ফাংশন টু রিমুভ এ স্টুডেন্ট, আমি ওই ডিকশনারির মধ্যে যে কোনো একটা স্টুডেন্টকে আমি রিমুভ করতে চাইলে আমরা কি ইউজ করি, ডেল কিওয়ার্ড ইউজ করি, থিওরি ক্লাসে পড়েছিলাম, ডেল কিওয়ার্ডটা আমরা ইউজ করি কোনো স্টুডেন্টকে রিমুভ করতে চাইলে ডিকশনারি থেকে। ইফ নেম ইন স্টুডেন্ট গেটস, তাহলে ডেল স্টুডেন্ট গেটস নেম, তারপর এলস প্রিন্ট স্টুডেন্ট নট ফাউন্ড, মানে যে কোনো একটা স্টুডেন্টের আমি নাম টাইপ করলাম, সে ডিলিট হয়ে যাবে, যদি ওই স্টুডেন্ট নামটা নাই থাকে তাহলে আমাকে এই মেসেজটা প্রিন্ট করবে, মানে ওই স্টুডেন্টটা নাই, নট ফাউন্ড, ওই ডিকশনারির মধ্যে এই নামের কোনো স্টুডেন্ট নাই, এই জন্য আমাকে ইফ এলস রুলটা কন্ডিশনটা স্টেটমেন্টে ইউজ করতে হয়েছে। তারপর ফাংশন টু আপডেট এ স্টুডেন্ট, আপডেট মানে এখানে অ্যালাইস কত পাইছে, 85 না, অ্যালাইস মনে করেন 85 না 90 পাইছে, ওইটাকে আমি আপডেট করব, মানে নতুন নম্বর দিব। তাহলে কীভাবে দিব, ইফ নেম ইন স্টুডেন্ট গ্রেডস আবার নতুন, ওই অ্যালাইস, এখানে অ্যালাইস লিখলাম, গ্রেড, নতুন গ্রেডটা কি 90টা বসাই দিলাম,
আর যদি না হয় মানে ওখানে কোনো স্টুডেন্ট নেই, সেম ওই ডেলের মতোই ওইখানে কোনো ওই নামে কোনো স্টুডেন্ট নেই, তাহলে এই মেসেজটা শো করবে। তারপর প্রিন্ট টু ফাংশন টু প্রিন্ট অল স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গেটস। প্রিন্ট স্টুডেন্টস একটা ফাংশন ফর নেম গ্রেড ইন স্টুডেন্ট গেটস ডট আইটেম, আইটেম আকারে দিবে। এখানে আইটেম নামে কোনো ইয়ে ছিল না, তাহলে স্টুডেন্ট নেম, তারপর এখানে প্রিন্ট কী আসবে, নেম আর গ্রেড আকার আসবে। এখন আমি এগুলো কল করছি, এখানে আমি ক্রিয়েট করছি, এগুলো কল করতে হবে না, তা তো কাজ করবে না। তো অ্যাড স্টুডেন্ট একটা দিলাম, নেম কি দিলাম, ইভ দিলাম। এখানে ইভ নামে কোনো স্টুডেন্ট আছে নাই, তাই স্টুডেন্ট নাম দিলাম ইভ। সে কত পাইছে, 90 পাইছে। তারপর রিমুভ স্টুডেন্ট বব নামে একটা স্টুডেন্ট ছিল এখানে, ওকে আমি রিমুভ করে দিলাম। তারপর আপডেট স্টুডেন্ট অ্যালাইস 85 পাইছিল, এখন অ্যালাইসের নাম্বার আমি কী দিলাম, 95 লিখে দিলাম। এখন কী করবো, এটাই শুধু প্রিন্ট স্টুডেন্ট করে দিব। প্রিন্ট স্টুডেন্টটা হচ্ছে এই ফাংশনটা লাস্টে দিয়ে আমি কল করলাম। এখন আমি যদি এটা রাউন্ড করি তাহলে এটা আসবে অ্যালাইস 85 ছিল, অ্যালাইস ছিল 85, হয়ে গেছে 95। তারপর বব চলে গেছে, বব আর নাই। চার্লি, ডায়ানা, ইভ ছিল না, ইভ একটা নতুন অ্যাড করছি। এটা হচ্ছে ডিকশনারির কাজ, অ্যাড করা, ডিলিট করা, তারপর আপডেট করা, এটা হচ্ছে ডিকশনারির কাজ। তারপর যদি আরেকটা আসি, সেটা হচ্ছে কোথায়, এটা এখন আসি ইয়াতে, ওয়াইল ব্রাঞ্চে ফাইল আর ডিকশনারি প্রায় সেম লাগে আসলে, কিন্তু সেম না। কেন, ফাইলে কিন্তু চেঞ্জ করতে একটু ঝামেলা আছে, এই জন্য এই থিওরিক্যাল পড়াইছিলাম, দেখলে বুঝবেন। আচ্ছা, এখন আসি আমি ফাইলের ক্ষেত্রে। ফাইল বিষয়টা কি, আমি একটা ফাইল ক্রিয়েট করা আছে অলরেডি, সেই ফাইলটাকে আমি ওপেন করতেছি, ওপেন করার পর রিড করতেছি, রিড করে ওখানে কোনো চেঞ্জ করবো না এই বিষয়টা দেখতেছি। কীভাবে, প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করলাম রিড স্টুডেন্ট, আর প্যারামিটার কী দিলাম, ফাইল পাথ। এখন স্টুডেন্ট একটা খালি সেট নিয়ে রাখলাম উইথ ওপেন। বলছিলাম না প্রথমে ফাইল রিড করার আগে ফাইলটাকে ওপেন করতে হবে, তো ফাইল ওপেন করার জন্য একটা আছে, মেথড আছে, সেটা হচ্ছে ওপেন নামে একটা মেথড আছে ফাইলের মধ্যে। তো ওপেন করলে ফাইল পাথ, যে পাথটা আমি ফাইল ওপেন করবো সেটা এখানে বসাই দিব। আর মানে হচ্ছে রিড করা, ও ফাইলের মধ্যে কী আছে সেটা রিড করা, এটা সংক্ষেপে আর হিসেবে দেখায়। তারপর এটা একটা বিষয়, আমি ওপেন ফাইল জিনিসটা ফাইল আকারে প্রকাশ করব, যেন বারবার এই লেখাটা না লেখার জন্য, বারবার না লেখার জন্য আমি ফাইল নামে সেভ করছি। উইথ এই শর্তটা দেওয়ার পর অ্যাস ফাইল, আমি এখন প্রত্যেকে ফাইল কথাটা লিখবো, এই লেখাটা লিখবো না আর, এই জন্য আমি এই বিষয়টা ইউজ করছি। ফর লাইন ইন ফাইল, এখানে লেখাটা ইউজ করছি, ওই লেখাটা আমি আর ইউজ করিনি এই জন্য। তো নেম গ্রেড লাইন ডট স্ট্রিপ ডট স্প্লিট, এটা একটা মেথডের স্ট্রিপ এবং স্প্লিট মানে কমা দ্বারা স্প্লিট হবে, বুঝছেন, কমা দ্বারা স্প্লিট হবে। স্টুডেন্ট নেম ইন্টেজার গ্রেডটা ইন্টেজার আগে আসবে। রিটার্ন স্টুডেন্টস, এখন হচ্ছে ফাংশন টু রাইট স্টুডেন্ট ডাটা টু এ ফাইল। প্রথমটা আসছে আমি ফাইলটা ওপেন করে রিড করার বিষয়টা। এরপর রাইট মানে হচ্ছে ওই ফাইলটাকে আপডেট করা মানে ওই ফাইলটাকে নতুন কিছু অ্যাড করা। তো অ্যাড করলে কি হয়, আপডেট দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাপেন্ড আর একটা হচ্ছে রাইট, এটা থিওরিক্যাল পড়া। এখানে আমি রাইট করছি, রাইট মানে হচ্ছে ফাইলের মধ্যে কোনো কিছু লেখা থাকলে সেটা কী করবে, মুছে দিবে। তারপর যেটা আমি নতুন লিখছি সেটা ওভার রাইট করে দিবে, মানে ওইটা বসে যাবে। এখানে আমি রাইট ইউজ করছি, ডাব্লিউ মানে হচ্ছে রাইট। তা এখন আমি কি করলাম, ফাইল একটা ডট রাইট দিই, ফাংশন নেম আর গ্রেড বসাই দিলাম। এখন ফাংশন টু আপডেট স্টুডেন্ট গেটস, এখন আপডেট করব। আপডেট গেটস হচ্ছে যে ফাংশন নাম। স্টুডেন্টস, এখানে স্টুডেন্ট জিনিসটা কোনটা জানেন, আমি এখানে অলরেডি একটা স্টুডেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। এখানে লিখতেছেন স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্টস নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে স্টুডেন্ট ডট টিএক্সটি দিয়ে। এখানে স্টুডেন্টের মধ্যে কী কী আছে, অ্যালাইস, বব, চার্লি, ডায়না, ইভ, এগুলো আছে না। এখানে এদের মার্ক কত, ওই বলছিলাম
85, 78, 92, 90। এখানে কমা দ্বারা স্প্লিট করা আছে না, এখানে আমি স্প্লিট কমা দ্বারা বলছি, এই জন্য কমা দ্বারা স্প্লিট করা আছে এখানে। আচ্ছা, এখন বিষয় এটা না, আমি কি করলাম, ওই যে ফাইলটা স্টুডেন্টস নামের যে ফাইলটা, সেটা আমি ইফ স্টেটমেন্টের মাধ্যমে কি করলাম, আপডেট করলাম। যদি কোনো স্টুডেন্টের গ্রেড পয়েন্ট যদি 90-এর নিচে হয়, এখানে লেস দেন 90 মানে হচ্ছে যে কোনো স্টুডেন্টের গ্রেড পয়েন্ট যদি 90-এর নিচে হয়, এখানে 90-এর নিচে কে কে আছে, এলাইস আর বব আছে না, আর ইয়াও আছে, ডায়নাও আছে, 3 জন আছে। তাহলে কি করবে, ওই স্টুডেন্টকে 5 মার্ক যোগ করে দিবে, অ্যাড 5 বোনাস পয়েন্টস টু ইচ গ্রেড বিলো 90, 5 মার্ক যোগ করে দিবে। এখন কি করব, ইনপুট ফাইল, আমি যে ফাইলটা ক্রিয়েট করছি student.txt, আমি এখানে যে কোনো স্টুডেন্ট যে কোনো ফাইলের নাম দিতে পারি, কিন্তু আমার ওই ফাইলটা এক্সিস্ট করতে হবে, থাকতে হবে। এখন আমি student.txt নামে ফাইল আছে, তাহলে এই ফাইলটা ইনপুট ফাইল হিসেবে থাকবে। এখন আউটপুট ফাইল হচ্ছে যে আপডেটেড ফাইলটা, মানে আমি যে ইয়াটা করছি, এখানে যে শর্তটা ব্যবহার করছি, কোনো স্টুডেন্ট যদি 90 থেকে লেস হয় 5 মার্ক যোগ করবে, তো ওইটা আরেকটা নতুন ফাইলে সেভ হইতে হবে না। ওই নতুন ফাইল হচ্ছে যে আপডেটেড students.txt। আপডেটেড স্টুডেন্ট এখানে অলরেডি একটা আছে, এখানে আছে, দেখতে পারেন নাকি যায় না, এখানে স্টুডেন্ট একটা আছে, আপডেটেড একটা আছে, এটা এখানে থাকতে হবে। আচ্ছা, এখন যখন আমি এটা রান করব, এগুলো যখন আপডেট স্টুডেন্ট, আমি ফাংশন এগুলো কল করছি, আপডেট গেস স্টুডেন্ট, তারপর রাইট স্টুডেন্ট, এগুলো ফাংশন কল করলাম আমি। তারপর বলছে আপডেট স্টুডেন্ট অ্যান্ড দেয়ার গেস, এটা হচ্ছে মেসেজটা প্রিন্ট করব। প্রিন্ট করার পর ফর লুপ ইউজ করবো, ফর নেম গ্রেড ইন student.item, আইটেমগুলো বসবে। তারপর এইখানে স্টুডেন্ট হচ্ছে যে কি ভ্যালুটা বসবে প্রিন্ট আকারে, আর গ্রেড বসবে। তখন আমি যদি এটা রান করি, কি আসছে দেখেন, এখানে কি দেখছিলাম, এখানে ছিল এলাইস 85, এলাইসের গ্রেড কত হয়ে গেছে 90, বব 78, ববের গ্রেড 83 হয়ে গেছে, চার্লি 92, চার্লির গ্রেড চেঞ্জ হয় না, কারণ সে অলরেডি 90-এর উপরে ছিল। ডায়ানা 88 ছিল, ডায়ানা 5 যোগ করে 93 হয়ে গেছে। আর ইভ 90 ছিল, বরাবর 90 ছিল বলে ওর গ্রেড পয়েন্টটা চেঞ্জ হয়নি। এখন এটা কোথায় গেছে, এটা হচ্ছে আপডেটেড স্টুডেন্ট, এই আপডেটেড স্টুডেন্ট হচ্ছে এটা হচ্ছে নতুন ফাইলটা আপডেটেড স্টুডেন্ট। এটা হচ্ছে আমার কারেন্ট ফাইল, যেটাকে আমি চেঞ্জ করব, আর এটা হচ্ছে আপডেটেড স্টুডেন্ট ফাইল, মানে নতুন যে ফাইলটা, এটা নিজেদের ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এটা এখন ডিলিট করে দিই, আপডেট স্টুডেন্টটা আবার যদি ডিলিট করি, আমি যদি কোডটা রান করার মাত্র ওই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে ফাইলের কাজ, মানে আমি কোনো ফাইল যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এইভাবে হয়ে যাবে। একটা ফাইল ওপেন করে আমি যদি ফাইলটাকে আপডেট করে ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট হয়ে যাবে ফাইলটা। এই এতটুকুই আমাদের লাস্ট টপিক, ফাইল পর্যন্তই ছিল, ডিকশনারি ফাইল এগুলোই ছিল। এগুলো হচ্ছে ব্যবহারিক বিষয়, দেখবেন এই থিওরিক্যাল পড়াগুলো থাকে, থিওরিক্যাল মধ্যে আমি অনেকগুলো এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পল ওগুলো দেখলে এখানে এগুলো আরও বুঝতে সুবিধা হবে। ওখানে অনেক কোডের এক্সাম্পল ছিল থিওরিক্যাল পড়াতে, তাই এগুলাই ছিল। আর যদি থিওরিক্যাল কোয়েশ্চেনের ব্যাপার আসি, এটা তো প্র্যাকটিক্যাল গেছে, কোয়েশ্চেনগুলো ওই থিওরিক্যাল পড়া যেগুলো পড়াইছি এগুলাই বলতে গেলে। লেকচার 1 এই পাইথনের বেসিক্স থেকে শুরু করছিলাম, হ্যাঁ বেসিক থেকে শুরু করছিলাম। তারপর প্রথম দিন এগুলো দেখছিলাম, এই যেমন কোটেশন অ্যান্ড কমেন্ট কোটেশন, এগুলো শুরু বেসিক জিনিসগুলো কোডের। তারপর লিগ্যাল ভেরিয়েবল, ওই আমরা যে প্রত্যেক কোডের মধ্যে আমরা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নেওয়ারও কতগুলো শর্ত আছে, উল্টা ভেরিয়েবল নেওয়া যাবে না, এগুলো হচ্ছে লিগ্যাল ভেরিয়েবল। তারপর হচ্ছে যে অপারেটরস, এই পাইথন অপারেটর, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যেগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কথা বলছি, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আরও অপারেটর ছিল মডিউলাস, এক্সপোনেনশিয়াল, ফ্লোট, ডিভিশন, এগুলো ওই কোডের মধ্যে ব্যবহার করলে এইগুলো কাজ করবে। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, এরকম অপারেটরগুলো ইউজ করছিলাম। তারপর হচ্ছে লেকচার 2-তে আমরা কি পড়ছিলাম, লেকচার 2-তে আমরা পড়ছিলাম ব্রাঞ্চিং স্ট্রাকচার, এই ব্রাঞ্চিংয়ের বিষয়, ইফ স্টেটমেন্ট, তারপর ইফ এলস স্টেটমেন্ট, এগুলো হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচারের মধ্যে পড়ে। তারপর লুপিং স্ট্রাকচার, তারপর লুপ থেকে বসছিলাম, লুপের দেখছিলাম একটা, এটা হচ্ছে ফর লুপ, n = 4, ফর i ইন রেঞ্জ 0 থেকে n হচ্ছে ওই 4, যে 4টা, তাহলে প্রিন্ট i। আমি প্রত্যেক থিওরিকের মধ্যে এক্সাম্পল, কোডের এক্সাম্পল দিছি, যার কারণে প্র্যাকটিক্যাল দেখার সময় ইজি হবে বোঝার জন্য। তা ওয়াইল লুপ,
তারপর লিস্ট স্ট্রাকচার, লিস্টের কথা বলছিলাম এখন। তারপর আপডেটিং অ্যান্ড ডিলিটিং স্টিচ, এখন অ্যাডিং এতে অ্যাপেন্ড করা যায়। তারপর এখানে একটা এক্সাম্পল দিছি। তারপর টাপল স্ট্রাকচার, টাপল আর লিস্টের মধ্যে একটা পার্থক্য আছে, এটা পড়বেন। তারপর আপডেটেড টাপল, তারপর আর কি আছে, এরকম আরোগুলো পড়ছি। তারপর লেকচার 3-তে কী ছিল, লেকচার 3 ছিল একটু দাঁড়ান, সময় লাগছে। সেট স্ট্রাকচার, লিস্টের পর আমরা সেট পড়ছিলাম একটু আগে। সেট, এগুলো হচ্ছে সেট। পাইথন সেট, অ্যাড করা, তারপর রিমুভ করা, তারপর ইউনিয়ন ফাংশন, তারপর হচ্ছে ইন্টারসেকশন, এই কমন জিনিসটা যেটা বলছি। তারপর হচ্ছে ডিকশনারি, এই ডিকশনারিতে আসছি। ডিকশনারিতে হচ্ছে ভ্যালু আর কি, যে বিষয়টা বলছিলাম এখন। এক্সাম্পলও দিছিলাম আমি এখানে, এক্সাম্পল এগুলা প্রিন্ট ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে এক্সাম্পল। তারপর ওভাররাইডের বিষয়টা, মানে দুইবার যদি ব্যবহার করি, সেম কিটা আমি যদি দুইবার ব্যবহার করি, সর্বশেষ যে কিটা ইউজ হবে সেটাই আমাকে ওভাররাইড করে দিবে, মানে 1964 না দেখে 2020 দেখাবে। এটা হচ্ছে ওভাররাইডের বিষয়টা। তারপর হচ্ছে পাইথন ডিকশনারি আইটেমস অ্যাড করার বিষয়। তারপর কি, তারপর পাইথন ডিকশনারি মেথড। তারপর ফাংশন অপারেশন, ওই ফাংশনের বিষয়টা, ইউজার ডিফাইন ফাংশন, আর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। টাইপস অন ফাংশন, বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন। তো এগুলা আর্গুমেন্টস মানে হচ্ছে যে ওই প্যারামিটার, যে বিষয়টা বলছি আমি, এই প্যারামিটার, আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, ওইখানের মধ্যে আমি একটা প্যারামিটার বসাইছি, সেটা হচ্ছে আর্গুমেন্টস বুঝে। তা আমি প্রত্যেকবার এখানে যদি আমি যে লেখাটাই লিখবো সেটা এখানে যোগ হতে থাকবে, ওই প্যারামিটারের কারণে যোগ হতে থাকবে আউটপুট হিসেবে। এটা হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার বোঝাচ্ছে। এটা ইউজার ডিফাইন ফাংশন একটা কোড, এটা এখানে আমি এক্সাম্পল দিয়েছি। তো ফাইল, এই পাইথন ফাইল, তারপর রিড ফাইলের কথা বলছি এখন। তারপর রাইটের কথা বলছি। অ্যাপেন্ড আর রাইট, অ্যাপেন্ডের কাজ হচ্ছে সবার শেষে বসে যাবে কোনো কিছু নতুন থাকলে, আর রাইটের কাজ হচ্ছে উইল ওভাররাইট, মানে কোনো কিছু থাকলে সেটাকে ওভাররাইট করে আমার নতুন তথ্যটা বসে যাবে ওই ফাইলের মধ্যে। হচ্ছে ফাইল, এতটুকুই। থ্যাংক ইউ, এতটুকুই ছিল আজকে, এতটুকুই। আসসালামু আলাইকুম।